সো এই এইভাবে হচ্ছে একটা আমাদের যখন ওয়েবে একটা ইউআরএল এ যখন আমরা হিট করি তখন কি কাজ হয় সেটা আমরা মোটামুটি এখানে একটা ওভারভিউ পেলাম আর কি। সো এরপরে আসেন এইচটিটিপি এবং এইচটিটিপিএস এ যে প্রোটোকল আছে এই প্রোটোকল সম্পর্কে কিছু দেখি। এইচটিটিপি ইজ এ রিকোয়েস্ট অর রেসপন্স প্রোটোকল when a client, typically a browser, sends a request to the web server. HTTP specifies the message type used for that communication. সো যখনই আমরা একটা HTTP রিকোয়েস্ট পাঠাই তখন এটা কি ধরনের মেসেজ সেটাও বলে দেওয়া হয়। সাধারণত ৩ ধরনের মেসেজের মধ্যে এক ধরনের মেসেজই হয়ে থাকে, এটা হচ্ছে গেট, পোস্ট আর পুট। ঠিক আছে, দ্য 3 কমন মেসেজ টাইপস আর গেট, তারপর পোস্ট আছে এবং পুট। গেট হচ্ছে দিস ইজ এ ক্লায়েন্ট রিকোয়েস্ট ফর ডেটা। A client or web browser sends the get message to web server to request HTML page. So get হচ্ছে জাস্ট ডাটা রিড করার জন্য, তার কাছ থেকে কিছু ডেটা চায় যে ওকে এই ডেটাটা দাও, সো আপনার ওই ওয়েব পেজটা দিয়ে দেয়, বাস এই। পোস্ট হচ্ছে দিস আপলোডস ডেটা ফাইলস টু দ্য ওয়েব সার্ভার সাচ এস ফর্ম ডাটা। সো পোস্ট হচ্ছে যখন আমরা কোনো ডেটা সার্ভারে আপলোড করি, অর্থাৎ এখানে রাইট অপারেশন আছে। ঠিক আছে, সো সার্ভারে কিছু একটা আপলোড হয় এবং সার্ভারে রাইট হয় আর কি। আর পুট কি, দিস আপলোডস রিসোর্সেস অন রিসোর্সেস অর কন্টেন্ট টু দ্য ওয়েব ব্রাউজার সাচ এজ ইমেজ। সো নর্মাল টেক্সট ডাটা রাখার জন্য এই পোস্টটা ইউজ হয়, আর পুট হচ্ছে এই ধরনের বড় বড় ফাইল বা আরো ইমেজ, ভিডিও এই ধরনের ফাইলগুলো রাখার জন্য পুট ইউজ হয়। ঠিক আছে, সো ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউআরএল, এটা তো আমরা জানি। সো এটা যখন এইচটিটিপি রিকোয়েস্ট করতেছে এইচটিটিপি, তখন একটা এই ফাইল রিকোয়েস্ট করলো, ধরেন ওই www.cisco.com, এখানে index.html এইচটিটিপি সার্ভিস এটা গেট দিয়ে পাঠালো। সো ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম এটা তো দেখাচ্ছে। সো তখন ক্লায়েন্টকে সে আসলে রেসপন্স করে। অলদো এইচটিটিপি ইজ রিমার্কেবলি ফ্লেক্সিবল, ইট ইজ নট এ সিকিউর প্রোটোকল। এটা তো আমরা আগেই বলেছি। দ্য রিকোয়েস্ট মেসেজ send information to the server in plain text that can be intercepted and read. The server response, typically HTML pages are also unencrypted. So সাধারণত HTML unencrypted থাকে, সেটা সিকিউর না। এটাকে সিকিউর করার জন্য HTTPS এসেছে। HTTPS uses authentication and encryption to secure data as it travels between the client and server. HTTPS uses the same client request server response process as HTTP. HTTP সবকিছুই ঠিক, জাস্ট একটু সিকিউরড এনক্রিপশন ইউজ করে আর কি, এই আর কিছু না। বাট দ্য ডাটা স্ট্রিম ইজ এনক্রিপ্টেড উইথ TLS, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, ওকে, অর ইটস প্রিডিসেসর সিকিউর সকেট লেয়ার, SSL বলে আর কি, বিফোর বেইং ট্রান্সপোর্টেড অ্যাক্রস। সিকিউরিটির একটা সার্টিফিকেট এগুলি আর কি, SSL TLS এগুলি কোন একটা ইউজ করে আর কি। এখন SSL মনে হয় ইউজ করে আর কি। ওকে, তো এরপরে আমরা আমরা দেখলাম এগুলো হচ্ছে ওয়েব প্রোটোকল। ঠিক আছে, ওয়েবের ডাটা পাওয়ার জন্য। এরপরে আছে ইমেইল প্রোটোকল। ইমেইল প্রোটোকলটা কি, ওয়ান অফ দ্য প্রাইমারি সার্ভিসেস অফার্ড বাই অ্যান ISP ইজ ইমেইল হোস্টিং। ঠিক আছে, টু রান অন এ কম্পিউটার অর আদার ইন ডিভাইসেস, ইমেইল রিকোয়ার্স সেভারাল অ্যাপ্লিকেশনস অ্যান্ড সার্ভিসেস as shown in the figure. Email is a store and forward method for sending, storing and retrieving electronic messages across a network. Email messages are stored in database on mail servers. So database এ থাকে ইমেল গুলো, সেগুলো তো আমরা জানি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ড করতেছে এসএমটিপির থ্রুতে, সেন্ড হচ্ছে ISP A মেল সার্ভার, এটা পাঠাচ্ছে ISP B এর কাছে, তারপরে IMAP বা POP3 এর মাধ্যমে এই রিসিপিয়েন্ট যে এই সার্ভারের কাছ থেকে কি নিয়ে নিচ্ছে, এই মেইলটা নিয়ে নিচ্ছে আর কি। ঠিক আছে, এইটাই আর কি মেইন মেইন POP, যে এটা পোস্ট অফিস প্রোটোকল, এটার পুরা নাম। আর এসএমটিপির পুরা নাম তো হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এন্ড IMAP তো আপনারা আগে দেখেছেন। So a client retrieves email using one or two application layer protocols, POP or IMAP. So তারা এইভাবে কমিউনিকেট করে এবং কানেকশন এস্টাবলিশ করে তারপর তারা মেসেজ পায় আর কি। ওকে,
সো এখানে এসএমটিপি পপ এবং আইএমএপি সম্পর্কে আরো একটু ডিটেইলস বলবে। এসএমটিপি মেসেজ ফরম্যাটস রিকোয়ার এ মেসেজ হেডার এন্ড এ মেসেজ বডি। হেডার এবং বডি লাগে, অলদো দ্য মেসেজ বডি ক্যান কন্টেইন এনি অ্যামাউন্ট অফ টেক্সট, বডিতে অনেক বড় ডাটাও থাকতে পারে। হেডার মাস্ট হ্যাভ এ প্রপারলি ফরম্যাটেড রিসিপিয়েন্ট অ্যাড্রেস এন্ড এ সেন্ডার অ্যাড্রেস। সো মেইল পাঠানোর ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে আর কি, আপনি পাঠাচ্ছেন আপনার ঠিকানা তো লাগবেই, আর যে পাঠাবে যাকে পাঠাবেন তার ঠিকানা তো দিতে হবে, নাহলে কোথায় যাবে। When a client sends an email, the client SMTP process connects with the server SMTP process on well-known port to 25. So SMTP এর well-known port হচ্ছে 25, এটা আমরা আগে থেকেই জানি। After the connection is made, the client attempts to send the email to the server across the connection. When the server receives the message, it either places the message in a local account if the recipient is local, or forward the message to another mail server for delivery. The destination email server may not be online or may be busy when email messages are sent. Therefore, SMTP spools message uh, to be sent at later time. So এটা দেরি হইতে পারে আর কি। Periodically the server checks the queue for messages and attempts to send them again. If the message is still not delivered after a predetermined expiration time, it is returned to the sender as undeliverable. সো আপনারা প্রায় পেয়ে থাকেন যে ধরেন যে একজন আপনাকে অ্যাড্রেস মুখে বলছে, সো আপনি একটা ডিজিট বা একটা অক্ষর কম লিখছেন বা একটা অক্ষর এদিক ওদিকে হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরে মেইল ডেলিভারি ফেইলুর এই ধরনের একটা আপনার মেইল আপনার এখানে আসছে দেখবেন। এটা হচ্ছে সে আর ওই মেইলটা খুঁজে পায় না, তখন সে জানায় যে ওকে এই ধরনের কিন্তু কোনো মেইল নেই। অর্থাৎ তার সার্ভার জানায় যে তার যে ডোমেইন ধরেন জিমেইল থেকে ইয়াহুতে পাঠাইছেন, ইয়াহুতে এই ধরনের কোনো মেইল নেই। ইয়াহু তখন জিমেইলের এই ইয়েকে জানায় যে এই ধরনের কোনো মেইল নাই, মানে তখন আপনাকে সাথে সাথে ওইটা একটা ফরওয়ার্ড করে দেয় আর কি। আর যদি ইয়াহু কোনো কিছু নাও পাঠায়, মানে একটা ডেলিভারি রিপোর্ট না আসলেও সে একটা সময় পরে আপনাকে একটা নোটিফিকেশন জানাবে যে এটা কিন্তু যায় নাই বা এটা ডেলিভার্ড হয় নাই। ওকে, এরপরে পপ অ্যাপ্লিকেশন, এটা একটা টিসিপি 110 ক্লায়েন্টে 0 পোর্টে এটা চলে, এটা আমরা জানি। আচ্ছা, আগেরটার চিত্রটা আমরা ফিগারটা আমরা একটু দেখি। সেন্ড ইমেইল এই এসএমটিপি দিয়ে recipient@domain.com এ পাঠাচ্ছে এসএমটিপি সার্ভারে, ওখানে এসএমটিপি বা পপ3 একই সার্ভার থাকে সাধারণত। ইজ দ্য রিসিপিয়েন্ট ইন মাই লিস্ট অফ রিসিপিয়েন্ট? নো, ফরওয়ার্ড দ্য মেইল টু অ্যানাদার সার্ভার। সো যদি আপনি জিমেইল থেকে জিমেইলেই পাঠান, a@gmail.com থেকে b@gmail-এ পাঠালেন, তাহলে তো সে তার নিজের সার্ভার থেকেই পাঠিয়ে দিতে পারবে। আর যদি ধরেন a@yahoo.com থেকে b@gmail-এ পাঠান, তাহলে ইয়াহু কি করবে? জিমেইলের সার্ভারে এটাকে পাঠিয়ে দিবে, পরে জিমেইল ওই b@gmail.com এর কাছে পাঠিয়ে দিবে আর কি। এটাই দেখানো হয়েছে আর কি। সো পপ3 সম্পর্কে আর নতুন করে বলার কিছু নাই। With POP3, email messages are downloaded to the client and removed from the server. So there is no centralized location where email messages are kept, because POP does not store messages. It is not recommended for a small business that needs a centralized backup solution. So POP3 আরো একটু এখানে আমরা জানলাম, সেটা হচ্ছে সে কখনো কোনো মানে এটাকে স্টোর করে না। এখন অবশ্য এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে জিমেল টিমেল এগুলি আসার পরে এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা ভুলে গেছি। আগে এরকম একবার ডাউনলোড হয়ে গেলে তারপরে আর ওই মেইল আপনার তারা কিন্তু রাখতো না, তাদের কোনো সেন্ট্রালাইজ সার্ভারে রাখতো না, আপনার কাছে চলে আসছে, ডেলিভার্ড হয়ে গেছে। যেমন চিঠি, চিঠি যখন আপনি পাঠানোর পর ওই মেইল বক্সে কিন্তু আরেকটা চিঠি আপনি পাবেন না, এই আপনি পেয়ে গেলেন, বাস ওর কাছে আর কিছু নাই। এই পোস্ট অফিস যে সার্ভিসটা, এটার কাজ এরকমই ছিল। সো এই জন্যই আর কি আইএমএপি দেখায় যে ওকে আইএমএপি দিয়ে আমি এটা করতেছি আর কি। পপ3 তে সম্ভবত এটা করে না আর কি, মানে ডিলিট করে দেয় এরকম করে না সম্ভবত, এরকম কোন একটা ব্যাপার আছে। Okay, so as I do not have I have forwarded the email to another server. So I have received another list. I will place the email.
সো এটা তো আমরা আগেই দেখলাম। তারপরে IMAP আসি। IMAP is another protocol that describe a method to retrieve email messages. Unlike POP, when the user connects to an IMAP capable server, copies the message are downloaded to the client application, and the original messages are kept on the server until manually deleted. Users view copies of the messages in their email client software. User can create a file hierarchy on the server to organize and store email. আমরা ইয়েতে জিমেইলে যেটা দেখি আর কি, the file structure is duplicated on the email client as well. When a user decides to delete message, the server synchronizes that action and deletes the message from the server. Okay, so আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। কারণ এটা লোড হচ্ছে, আমি মনে করলাম আমি আবার ডিসকানেক্টেড হয়ে গেলাম কিনা, এই যাওয়াটা অস্বাভাবিক কিছু না। ওকে, সো তারপরে আমরা চলে আসি। সো এখানে কিছু প্রোটোকল সম্পর্কে, HTTP, HTTPS, তারপরে ইমেল প্রোটোকলের এই SMTP, POP, IMAP, এগুলো সম্পর্কে একটু আমরা জানলাম আর কি। ঠিক আছে, এরপর আমরা ডোমেইন নেম সার্ভিস বা DNS সম্পর্কে। সো DNS সম্পর্কে তো আসলে নতুন করে কিছু বলার নাই, DNS সম্পর্কে তো আপনারা জানেনই। এখানে তাও আমরা একটু দেখি কি তারা বলার চেষ্টা করেছে। There are other option layer, other application layer protocols that were designed to make it easier to obtain address for network devices. These services are essential because it would be very time consuming to remember IP address instead of URLs, or manually configured all of the devices in medium to large network. So IP address রিমেম্বার করে রাখা ভেরি টাইম কনজিউমিং, ইউআরএল এর বদলে আইপি অ্যাড্রেস করার ভেরি টাইম কনজিউমিং। সো আমাদেরকে এই ধরনের কোন একটা সলিউশনের দিকে যেতে হচ্ছে। দ্য ফার্স্ট টপিক ইজ দিস মডিউল গেভ ইউ অ্যান ওভারভিউ অফ দিস প্রোটোকল। দিস টপিক গোজ ইনটু মোর ডিটেইল অ্যাবাউট দ্য আইপি অ্যাড্রেস সার্ভিস, ডিএনএস এবং ডিএইচসিপি। In data network, devices are labeled with numeric IP address to send and receive data over network. Domain names were created to convert the numeric address into simple recognizable name. Okay, on the internet, fully qualified domain names, FQDNs, such as এটাকে fully qualified domain name ও বলা হয়, ঠিক আছে, are much easier for people to remember than eto, ঠিক আছে, which is actual numeric. If Cisco decides to change the numeric address of eto, it is transparent to the user because the domain name remains the same. So Cisco যদি কোনোভাবে আবার এই তাদের কি বলে এই আইপি অ্যাড্রেসটা থেকে অন্য কোনো আইপি অ্যাড্রেসে যায়, তাইলে কি হবে, সিসকো জাস্ট ওই ডোমেইন নেম এটা চেঞ্জ করে নিবে, ডোমেইন নেম সার্ভিস যারা দেয় তাদের ওখানে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিল, তাইলেই দেখা যাবে যে সুন্দরভাবে কাজ হয়ে যাচ্ছে। দ্য নিউ অ্যাড্রেস ইজ সিম্পলি লিঙ্কড টু দ্য এক্সিস্টিং ডোমেইন নেম এন্ড কানেক্টিভিটি ইজ মেইনটেইন। এটার আবার কিছু সমস্যা আছে, সমস্যা আমি রিয়েল লাইফের উদাহরণ দিয়ে আপনাদেরকে বলবো। আগে এই অংশ, বাকি এই অংশটা একটু পড়ে নেই। দ্য ডিএনএস প্রোটোকল ডিফাইন্স অ্যান অটোমেটেড সার্ভিস দ্যাট ম্যাচেস রিসোর্স নেমস উইথ দ্য রিকোয়ার্ড নিউমেরিক network address. Okay, it includes the format for queries, response, and data. The DNS protocol communications use a single format called a message. Okay, this message. Okay, এখানে খুব বেশি ইনফরমেশন নাই। এই ডিএনএস এ একটু সমস্যা আছে কি, আমি একটু বলি আমাদের রিয়েল লাইফ উদাহরণ দিয়ে। আমাদের অ্যাডমিশনের যে সার্ভার আছে, একবার আমরা যখন একটা বড় চেঞ্জ সেখানে আনতে গেলাম অ্যাডমিশনের, কি বলে, চিন্তা করলাম যে ইউজারদের কাছ থেকে বা স্টুডেন্টদের কাছ থেকে ওয়েবের মাধ্যমে আমরা এই ইনফরমেশন গুলা নিব। ওয়েব বেসডে চলে গেলাম মোবাইল বেস থেকে অনেকটা। সো সেইখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আগে টেস্টিং এর জন্য আমাদের ডিজিটাল ওশেন ওদের কাছ থেকে তো আমরা সার্ভিস নিচ্ছি বা ডোমেইন নেমও আমরা ঠিক করে দিলাম যে ওকে admission.sas.edu, এটা এখন আমাদের লোকাল সার্ভার যে আছে লোকাল সার্ভারে সে রিডাইরেক্ট করবে,
অর্থাৎ লোকাল সার্ভারের একটা আইপি অ্যাড্রেস দিয়ে রাখলাম, তাহলে কি হলো, এটা দিয়ে আমরা টেস্ট করতেছি, লোকাল সার্ভারটা আমাদের এখানে রাখছি, আর এইটারই একটা ভার্সন আমরা যখন এখানে টেস্ট করা শেষ, তারপরে যখন আমরা এটা আপলোড করে দিলাম ডিজিটাল ওশেনের এখানে, এবং ওখান থেকে যখন রান করতে থাকলাম অরিজিনাল ভার্সন, এবং আমরা ওই ডিএনএস সার্ভিস, যে ডিএনএস এর মধ্যে আমাদের এটা চেঞ্জ করে ফেললাম, আমাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেললাম। ওকে, admission.sarch দিলে তুমি এখন এই সাস্টের এই আইপি অ্যাড্রেসে যাবা না, তুমি যাবা ওই ডিজিটাল ওশেনের ওই আইপি অ্যাড্রেসে যাবা। এটা যখন করে দিলাম তখন একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা কি, বিভিন্ন আইএসপি যারা আছে, বড় বড় আইএসপি, এরা লোকাল ক্যাশ করে রাখে। ইভেন আপনার কম্পিউটারও অনেক সময় এই জিনিসগুলা ক্যাশ করে রাখে, যে তার আইপি অ্যাড্রেস কত। তো এখন যেটা হয়, যারা এর আগেই অ্যাডমিশনের সাইট ধরেন হিট করে ফেলছে, তাদের ওই আইএসপি ধরেন লিঙ্ক3 বা অন্য কোনো এরা এরা হচ্ছে যারা এই ধরনের ডিএনএস সার্ভার মেনটেন করে, মানে এটা একটা তো হচ্ছে যে গ্লোবাল সার্ভার আছে, আরেকটা হচ্ছে লোকালি। ধরেন যে আপনার এই google.com এর জন্য google.com এটার আইপি অ্যাড্রেস যদি আমার লোকাল সার্ভার যে আছে বা আইএসপি যে আছে, সে যদি আপনাকে কিছু সার্ভ করে দিতে পারে, যেমন গুগল, ফেসবুক, এগুলার আইপি অ্যাড্রেস ধরেন অনেক নোন আইপি অ্যাড্রেস আছে, এগুলি যদি ক্যাশ করে রাখে বলে আর কি, ক্যাশ মেমোরিতে রাখে আর কি। সো সে যদি বলে দিতে পারে, তাইলে ওই গুগল পর্যন্ত বা গুগলের অন্য গুগলের সার্ভারের অ্যাড্রেসটা যেখানে রাখা আছে সেই পর্যন্ত তো যাওয়া দরকার নাই, ঠিক আছে। যেমন ধরেন আপনি ভার্সিটিতে যাবেন যে আজকে ক্লাস হচ্ছে কিনা সেটা জানার জন্য, মানে ক্লাস কি বলে, না হলে আপনি তো চলে আসবেন। সো এখন রাস্তার মধ্যে আস্তে আস্তে দেখতেছেন যে কেউ একজন হয়তো আপনি হয়তো মদিনা মার্কেট আছেন, সুরমা পর্যন্ত এসে আপনি এক বন্ধুর কাছে শুনতেছেন যে ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। এই যে তার কাছে ক্লাস ক্যান্সেল হয়ে গেছে বা ক্লাস অমুক জায়গায় হবে, এই ধরনের একটা ইনফরমেশন এই যে লোকালি আপনি তার কাছ থেকে পেয়ে গেলেন, আপনি কিন্তু ওই অনুযায়ী ক্লাস ক্যান্সেল হয়ে গেছে চিন্তা করে আপনি চলে যাচ্ছেন। কারণ আপনি চিন্তা করছেন আমার তো ওই পর্যন্ত যাওয়া দরকার নাই, এই লোকাল কিছু ইনফরমেশন তো আমি পেয়ে যাচ্ছি লোকাল ইয়েতে। সো এরকম কিন্তু সে অনেক সময় তো মিসগাইডেডও হইতে পারে, সে যার কাছ থেকে শুনে আসছে সেটা হয়তো ক্যান্সেল হয়েছিল আবার রিশিডিউল হয়েছে, সেটা আপনি হয়তো জানেনই না। সে আস্তে আস্তে ওইটা ওই খবর জানেই না। সো এইরকম আর কি ব্যাপারটা, ওই লোকাল আপনাকে জানিয়ে দিচ্ছে, আইএসপি জানিয়ে দিচ্ছে যে ওকে। সো এখন সারা দেশ থেকে বিভিন্ন মানুষরা admission.sarch হিট করতেছে, কিন্তু আর পাচ্ছে না আর কি। তখন আমরা আমাদের খুব বেশি কিছু করার ছিল না, হটলাইন বা এগুলাতে যারা ফোন করতেছিল তাদেরকে আমরা ডাইরেক্ট আইপি অ্যাড্রেস বলে দিচ্ছিলাম যে এই আইপি অ্যাড্রেসে ঢুকে তারপরে দেখেন। এছাড়া ধরেন যে আইপি আমার ওয়েবসাইটটার মধ্যে সে যদি ল্যান্ডই না করতে পারে, তাহলে তো আমার আর আসলে কোনোভাবে তাকে জানানোর ওয়ে নাই যে তুমি এইটা করো বা সেটা করো, এইটা করো বা সেটা করো তো আমি দিব ওয়েবসাইটে। সো ওয়েবসাইটেই সে ঢুকতে পারতেছে না, যদিও ওয়েবসাইটে আমরা একটা ফ্যাক দিয়ে রাখছিলাম, ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, সেখানে দিয়ে রাখছিলাম যে ঢুকতে না পারলে কি করবে, এই আইপি অ্যাড্রেসে যাবে। সো ঢুকতে যে পারবে সে তো এটা দেখতেছে, যে ঢুকতে পারে নাই সে তো এটা দেখার চান্স নাই। সো ওটা দিয়েছিলাম আমরা যাতে আশেপাশের বন্ধু বান্ধবরা দেখে যাতে করতে পারে আর কি, এই জন্য। সো এটার কিন্তু এই ধরনের বিড়ম্বনাও আছে, সেটা আপনাদেরকে একটা রিয়েল লাইফ উদাহরণও দিলাম, যে আপনারা যখন এই ধরনের কোনো জবে করবেন তখন এই জিনিসগুলো মাথায় রাখবেন যে এই ধরনের জিনিস কিন্তু হতে পারে। ওকে, সো আমরা এখানকার স্টেপ গুলো একটু দেখি। দ্য ইউজার টাইপ an FQDN into the browser application address field, ঠিক আছে। তো তারপরে এটা কি হলো, a DNS query is sent to the designated DNS server for the client computer. Sorry, DNS server matches the FQN with its IP address. So IP address পাঠালো, the DNS query response is sent back to the client with an IP address for the FQDN. রেসপন্স পাঠানো হলো, তারপরে the client computer uses the IP address to make request of the server. ঠিক আছে, তারপর ওই আইপি অ্যাড্রেসে সে পাঠাচ্ছে, সিসকোর সে রিচ করতে পারতেছে। ঠিক আছে, মোটামুটি বুঝতে পারলেন তো জিনিসটা কি হচ্ছে বা কি ডিএনএস।
ওকে, ডিএনএস মেসেজ ফরম্যাটটা কিরকম সেইগুলো একটু সে বলে দিচ্ছে যে the DNS server store different type of resources record that are used to resolve names. These records contains the name, address and type of record. Some of these record types are as follows. A যদি পাঠায় তাহলে an end device of IPv4, ns পাঠাইলে হলো an authoritative name server, আর চারটায় পাঠালে pronounced quad A. So চারটা এ, তিনটা এ হলে ট্রিপল এ বলতাম, আর চারটা এর জন্য বলে কোয়াড এ। সো এই কোয়াড এ বলতে বোঝায় যে IPv6 অ্যাড্রেস সে এক্সপেক্ট করতেছে বা IPv6 অ্যাড্রেসে রিচ আছে আর কি। আর MX হলে মেইল এক্সচেঞ্জ রেকর্ড। সো এই ধরনের আরো কিভাবে দেখবেন, দ্য ডিএনএস ক্লায়েন্টস সার্ভিস on Windows PCs also store previously resolved name in memory. ipconfig/display DNS এই কমান্ডটা দিলে পরে অল ক্যাশড ডিএনএ এন্ট্রিজ আপনি দেখতে পাবেন। সো এই যে ক্যাশ করা থাকে, এই ক্যাশটা তো আপনি যদি আগে হিট করে থাকেন এটার মধ্যে, সে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই ক্যাশটা করে রাখে এবং সেটাও একেবারে নেহায়াত কম না, ঠিক আছে। সো দেখা যায় যে এটার কারণে অনেক সময় ঝামেলাও হয় আর কি, আমি যে এই ধরনের ঝামেলা বললাম আর কি। ওকে, ডিএনএস হায়ারার্কি। সো আগে এই ধরনের নিয়মগুলা ছিল, বাট এখন একটু এই জিনিসগুলা রেস্ট্রিক্টেড। মানে ধরেন যে .com, এটা হচ্ছে .commercial, এটা বোঝানোর জন্য। .org, এটা নন প্রফিট অর্গানাইজেশন বোঝার জন্য। .au, .uk, .co, তারপরে .gov, .edu, ঠিক আছে। এখন অন্তত .eduটা মোটামুটি ঠিক রাখার চেষ্টা করা হয়, বা .gov এগুলি ঠিক রাখার চেষ্টা করা হয়, কিন্তু এই .com, .net, ঠিক আছে, এই জিনিসগুলি আসলে আপনি কিনতে পারেন, যে কেউই কিনতে পারে আর কি, ঠিক আছে। আপনার বিজনেস ইন্ডাস্ট্রি থাকা লাগে না .com কেনার জন্য। Okay, the DNS protocol uses hierarchy system to create a database to provide name resolution. As shown in the figure, DNS uses domain names to form the hierarchy. So root level domain থেকে এরকম TLD top level domain, other top level আরো domain আছে। So the naming structure is broken down into a small manageable zone. Each DNS server maintains a specific database file and is only responsible for managing name to IP mappings for that small portion of entire DNS structure. When a DNS server receive a request for a name translation that is not within the DNS zone, the DNS server forwards the request to another DNS server within the proper zone for translation. DNS is scalable because host name resolution is spread across multiple servers. Okay, the different top level organization represent either the type of organization or the country of the origin. Okay, second level এর পরে হলো .com এর মধ্যে এরপরে যায় হলো cisco.com বা omuk.com, এই ধরনের প্রথম আলো .com বা কালারকণ্ঠ.com এই ধরনের আসলো। সো সেইখান থেকে আবার তাদের ইয়েতে www.cisco.com, ftpcisco.com, মেইল cisco.com, এই যে জিমেইলে দেখেন না মেইল কি বলে, মেইল ডট দিয়ে তো মনে হয় যাওয়া যায় আর কি, বা ওই শিটের জন্য sheet.google.com বা এই ধরনের আর কি ই করা যায়। তো এটা হলো এই সার্ভারেরই অংশ, সেকেন্ডারি লেভেল বলে আর কি। সো ns lookup কমান্ড আপনি দিতে পারেন। ns lookup কমান্ড দিয়ে কি করে, when configuring a network device, one or more DNS server addresses are provided that the DNS client can use for name resolution. Usually ISP provides the address to use for the DNS servers. When a user application requests to connect to a remote device by name, the requesting DNS client queries the name server to resolve the name to a numeric address. Computer operating system also have a utility called ns lookup that allows the user to manually query the name server to resolve a given host name. ঠিক আছে, একটা হোস্ট নেম রিজলভ করার জন্য ns lookup আমরা ম্যানুয়ালি কোয়েরি করে ইউজ করতে পারি। This utility can also be used to troubleshoot name resolution issues and to verify the current status of the name server. In this figure, when the ns lookup command is issued, the default DNS server configured for your host is displayed. So default server হচ্ছে এত, এই the name of a host
or domain can be entered at the NSLOOKUP prompt. NSLOOKUP utility has many options available for extensive testing and verification of the DNS process. So এইভাবে কাজ করে। NSLOOKUP দিল, তারপরে একটা চাইলো, অ্যাড্রেস চাইলো, সেখানে www.cisco.com দেওয়া হলো, তারপরে এই জিনিসগুলো দেখালো। cisco.netacad.net দিলে এই ধরনের ইনফরমেশন গুলো তারা দিচ্ছে আর কি। সেখানে আপনার সিনট্যাক্স চেক আপ করার জন্য এই জায়গাগুলো আছে, এখানে লিখে ইউজ করবেন NSLOOKUP। ওকে, তারপরে সে এই যে ধরনের ইনফরমেশন দিচ্ছে। এরপর আপনি you are now in NSLOOKUP mode, enter the domain name www.cisco.com। ঠিক আছে, তো তারপরে কি কি করতে হবে সেই জিনিসগুলো তারা দিয়ে enter the exit command to leave NSLOOKUP. The output is listed cisco.com related IP addresses that the server eto currently has. সার্ভারের নামটা হচ্ছে এই যে সার্ভার নন অথরিটেটিভ অ্যান্সার। ঠিক আছে, সেরকম বিভিন্ন দেয়। ওকে, ডিএইচসিপি প্রোটোকল। ডিএইচসিপি প্রোটোকল সম্পর্কে আপনারা অলরেডি অনেক কিছুই জানেন। ডিএইচসিপি ওই যে আমরা যখন ওয়াইফাই ইউজ করতেছি, সেখান থেকে আরেক ওয়াইফাইতে গেলাম, ঠিক আছে, আমি তো নিজেরকে কোনো অ্যাড্রেস দেই নাই, এই যে অ্যাড্রেসটা দিল, এবং ওই নেটওয়ার্কের সবকিছুই তো আলাদা, সাবনেট থেকে শুরু করে ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং সো ওই নেটওয়ার্কের যেই আইপি রেঞ্জ, সেই আইপি রেঞ্জ থেকে তো আপনাকে একটা আইপি দিতে হবে, নাইলে তো আপনি কমিউনিকেশন করতে পারবেন না। এবং ডিফল্ট গেটওয়ে, ওই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে কে সেটাও আপনাকে জানতে হবে। সো এবং নেটওয়ার্কের সাবনেট, এগুলি জানতে হবে। এই প্যারামিটার গুলা আপনাকে ডিএইচসিপি সার্ভিস দিয়ে থাকবে আর কি। ঠিক আছে, সো স্ট্যাটিক, আমরা যদি কোনো অ্যাড্রেস বসিয়ে দেই তাহলে সেটাকে আমরা স্ট্যাটিক অ্যাড্রেসিং বলি। আর ডাইনামিক অ্যাড্রেসিং হচ্ছে এইভাবে যখন ডিএইচসিপি আপনাকে কোনো একটা অ্যাড্রেস দেয় সেটাকে বোঝাচ্ছে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি এন্টারস আইপি অ্যাড্রেস ইনফরমেশন অন হোস্ট। সো সেটা আমরা স্ট্যাটিক অ্যাড্রেসিং এ করতে পারি। আর ডাইনামিকে ডাইরেক্টলি আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি যখন একটা চাবেন অ্যাড্রেস, তখন আপনাকে নির্দিষ্ট সময় থেকে আইপি, তার যে অ্যাড্রেস পুল আছে সেই অ্যাড্রেস পুল থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য অ্যাসাইন করবে বা লিস্ট দিবে আর কি। ঠিক আছে, অন লার্জ নেটওয়ার্কস অর হোয়ার দ্য ইউজার পপুলেশন changes frequently, DHCP is preferred for address assignment. New users may arrive and need connections. Other may have new computers that must be connected rather than use static. So static আসলে ওই সার্ভার বা প্রিন্টার এই ধরনের ছাড়া ডিএইচসিপি ইউজ করা আসলে খুব একটা, মানে সরি, স্ট্যাটিক ইউজ করা খুব একটা গ্রহণযোগ্য বলা চলে না। ডিএইচসিপি can allocate IP address for a configurable period of time, যেটা বললাম, called a lease period. The lease period is an important DHCP setting. When the lease period expires or the DHCP server gets DHCP release message, the address is returned to the DHCP pool for reuse. Users can freely move from location to location and easily re-establish network connection through DHCP. So আপনি যখন এটা ফেরত দিয়ে দিবেন তখন কিন্তু এটা যে কাউকে আবার দিয়ে দিবে। ঠিক আছে, as the figure shows, various types of devices can be DHCP servers. That DHCP servers in most medium to large network is usually a local dedicated PC based server with home networks. The DHCP server is usually located on the local router that connects the home network to the ISP. So আপনাদের যাদের ওই বাসায় ওই মিনি রাউটার আছে বা হোম নেটওয়ার্ক যাদের আছে, সো ওই মিনি রাউটারের মধ্যে দেখবেন যে ডিএইচসিপি করলে ওখানে একটা অপশন থাকে যে কত অ্যাড্রেস থেকে শুরু করবে, কত কোন রেঞ্জে থেকে, এটাকে আরবিটারিলি দিবে না সিরিয়ালি দিবে, কিভাবে দিবে না দিবে, এগুলি ওখানে কনফিগার করা যায়। ঠিক আছে, তো সেই কনফিগারেশন গুলি শেষ পর্যন্ত এখানে ইফেক্ট করে মোবাইল ওয়ার্কার, সে ডিএইচসিপি ক্লায়েন্ট এর মাধ্যমে রাউটার সার্ভার
রাউটার ডিএসসিপি সার্ভার, আইএসপি ডিএসসিপি সার্ভার, এরকম ডিএসসিপি সার্ভার, হোম এন্ড স্মল নেটওয়ার্ক, লোকাল ডিএসসিপি সার্ভার, এরকম বিভিন্ন ডিএসসিপি সার্ভার আছে, সরি ডিএসসিপি ক্লায়েন্টরা তাদের কাছ থেকে এই নেয়। সো ডিএসসিপি, নর্মাল ডিএসসিপি বলতে আমরা ডিএসসিপি ভার্সন 4 বুঝি, ডিএসসিপি ভার্সন 6 ও আছে। Provides small similar services for IPv6 client. One important difference is that DHCP version does not provide a default gateway address. আমরা DHCP মানে আমরা যখন IPv6 এর অ্যাড্রেসিং প্রসিডিউর দেখেছিলাম, সেখানে দেখেছিলাম কি ওই যে স্টেটলেস, তারপরে স্ল্যাক, এই ধরনের ইয়েতে দেখেছিলাম, লাস্টে দেখেছিলাম যে তা সেই এটা কি করে, আপনার রাউটার কি করে, রাউটার আপনাকে ডিফল্ট গেটওয়ে দিয়ে দেয় আর বলে দেয় যে বাকি ইনফরমেশন তুমি কার কাছ থেকে নিয়ে নাও, একটা ডিএসসিপি সার্ভারের সাথে কমিউনিকেট করে নিয়ে নাও, তখন সে ডিএসসিপি সার্ভারের কাছে বাকি ইনফরমেশন গুলো নেয়। কিন্তু ডিফল্ট গেটওয়ে কিন্তু ওই রাউটারে দিয়ে দেয়। ডিএসসিপি ভার্সনে, ভার্সন 6 এ এই পার্থক্যটা কিন্তু আছে, কিন্তু ইয়েতে ডিএসসিপি ভার্সন 4 এ এই ধরনের কোনো ব্যাপার নাই। ডিএসসিপি ভার্সন 4 এ সবই ডিএসসিপি সার্ভার প্রোভাইড করে। ঠিক আছে, সো কিভাবে আসলে কানেকশনটা হচ্ছে সেটা দেখাচ্ছে। সরি, ডিএসসিপি ডিসকভার একটা মেসেজ পাঠানো হলো সার্ভারকে, সে ডিএসসিপি অফার একটা মেসেজ পাঠায়, তারপরে সে ডিএসসিপি রিকোয়েস্ট একটা মেসেজ পাঠাচ্ছে, সার্ভার আবার ডিএসসিপি অ্যাকনোলেজমেন্ট, ওকে রিকোয়েস্ট পাওয়া গেছে, এই ধরনের একটা মেসেজ পাঠায়, তারপরেই আসলে সে একটা ই পেয়ে যায় আর কি। ডিএসসিপি request message identifies the explicit server and lease offer that the client is accepting. A client may also choose to request an address that it had previously been allocated by the server. Okay, assuming that IPv4 address requested by the client, এরপরে কি করে, if the offer is no longer valid, the server returns a DHCP acknowledgement message that acknowledges the client that the lease has been finalized. If the offer is no longer valid, then the selected server responds with a DHCP negative acknowledgement, NAC, একের জায়গায় NAC পাঠায়। ঠিক আছে, if a DHCP NAC message is returned, then the selection process must begin again with the DHCP discover, প্রথম থেকে আবার শুরু করতে হবে যদি NAC পাঠায় দেয় কোনো কারণে। কারণ আপনি ধরেন একটা আইপি অ্যাড্রেস ওই আগে ইউজ করছেন, সেটা অন্য কাউকে লিজ দিয়ে দিচ্ছে, সেটা যদি আপনি আবার চান তাহলে সে কিন্তু NAC পাঠিয়ে দিতে পারে, যেহেতু অন্য কেউ ইউজ করতেছে। So after the client has the lease, it must be renewed prior to the lease expiration through another DHCP request message. So the DHCP server ensure that all IP addresses are unique. So DHCP server এটা ensure করে the same IP address cannot be assigned to two different network devices simultaneously. Most ISPs uses DHCP to allocate addresses to their customer. সো ওই যে আপনার আইএসপি তারা কিন্তু এরকম ডিএইচসিপি সার্ভার ইউজ করে আপনাকে অ্যাড্রেস দেওয়ার জন্য। ডিএইচসিপি ভার্সন 6 has a set of message that is similar those for DHCP version 4. Okay, solicit, advertise, information request and reply, এইগুলো আছে, এগুলো সম্পর্কে হয়তো অন্য কোনো ইয়েতে আরো ডিটেইলড হয়তো বলবে। সো এরপর আমাদের ফাইল শেয়ারিং এর আমরা ডিএইচসিপি সার্ভার সম্পর্কে মোটামুটি জানলাম, এগুলো আমরা আগেও একটু দেখেছি। সো এফটিপি প্রোটোকল, এখানে আমরা যদি একটু দেখি, as you learned in the previous topic, in the client server model, the client can upload data to server and download data from the server. If both devices are using a file transfer protocol like HTTP, email and addressing protocol, FTP is commonly used application layer protocol. This topic discusses FTP in more detail. সো ইমেইল, তারপরে আরো অ্যাড্রেসিং এইচটিপি এগুলোর মতোই এটা হচ্ছে বড় ফাইল টাইল, এগুলি যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এই এফটিপি ইউজ হয় আর কি। এফটিপি ওয়াজ ডেভেলপড টু অ্যালাউ for data transfers between a client and a server. An FTP client is an application which runs on a computer that is being used to push and pull data from an FTP server. So server client এর মধ্যে কি হচ্ছে, control connection, client opens first connection to the server for control traffic, data connection,
client opens second connection for data traffic. So দুইটা কানেকশন ওপেন করে এবং ডেটা পাইতে থাকে আর কি। Based on commands sent across the control connection, data can be downloaded from the server or uploaded from the client. Okay, that client establish the first connection to the server for control traffic using TCP port 21. The traffic consists of client command and server replies. The client established the second connection to the server for the actual data transfer using TCP port 20. This connection is created every time there is data to be transferred. The data transfer can happen in either direction. The client can download data from the server or client can upload. পুল করতে পারে বা পুশ করতে পারে। পুশ বলতে আপলোড বোঝাচ্ছে, পুল বলতে ডাউনলোড বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো করতে পারে। সার্ভার মেসেজ ব্লক, এটা কি বলার চেষ্টা করতেছে একটু দেখি। The server message block SMB is a client server file sharing protocol that describes the structure of shared network resources such as directories, files, printers, and serial ports. It is a request response protocol. All SMB messages share a common format. This format uses a fixed size header followed by a variable size parameter and data component. Here are three functions of SMB message. So SMB server message block আর কি। So এটার তিনটা ফাংশন, স্টার্ট, অথেন্টিকেট এন্ড টার্মিনেট সেশন। সো শুরু করা, অথেন্টিকেট করা, এরপরে শেষ করা আর কি। কন্ট্রোল ফাইল এন্ড প্রিন্টার অ্যাক্সেস, ওকে, ফাইল এবং প্রিন্টার অ্যাক্সেস কন্ট্রোল করে। অ্যালাউ an application to send or receive messages to or from another device. অন্য অ্যাপ্লিকেশন, অন্য ডিভাইস থেকে ডাটা নেওয়া দেওয়া, এগুলা অ্যালাউ করে আর কি। Okay, SMB file sharing and print services have become the mainstay of Microsoft networking. So Microsoft networking এটা তো বুঝতে পারতেছেন। With the introduction of the Windows 2000 software series, Microsoft changed the underlying structure for using SMB. In previous version of Microsoft products, the SMB services used a non-TCP protocol to implement name resolution. Beginning with Windows 2000, all subsequent Microsoft products use DNS naming, which allows TCP/IP protocols to directly support SMB resource sharing as shown in the figure. So SMB request, SMB response, server, file system, printer, mail slot, APIs. So SMB is a client request response protocol. Server can make their own resources available to the client network. Okay, so the SMB file exchange process between Windows PCs ensured in the figure. সেরকম আরো অনেক আছে আর কি, শুধুমাত্র এটাই না, আরো বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। A file may be copied from PC to PC Windows Explorer using SMB protocol. SMB প্রোটোকলের মাধ্যমে আপনার এইগুলো কপি করতে পারেন অন্য নেটওয়ার্কের থেকেও, অন্য জায়গায় আছে। Unlike the file sharing supported by FTP, FTP clients establish a long-term connection to server. After the connection is established, the user of the client can access the resources on the server as though the resource is local to the client host. The Linux and Unix operating systems also provide a method of sharing resource with Microsoft Network by using a version of SMB called SAMBA. The Apple Macintosh operating system also support resources sharing by using the SMB protocol. So SMB একটা এই মাইক্রোসফটের আর কি প্রোটোকল, যেটা ইউজ করে মাইক্রোসফটের এই আপনি ডাইরেক্টলি কপি টপি এই ধরনের কাজগুলো করতে পারবেন বা টিএফটিপি সার্ভারের সুবিধা নিতে পারবেন আর কি। ওকে, সো এটাই এফটিপি প্রোটোকল কততে চলে বলেন, সেই হিসাবে এগুলো পূরণ করে ফেলতে পারবেন। সো হোয়াট ডিড ইউ লার্ন? ইউ লার্ন অলমোস্ট নাথিং। ওকে, সো সরি। অফ কি জ্বালা, এক সময় ক্লিক করতেছি আর এক সময় কাজ করতেছি। আচ্ছা,
সো আমাদের এটা হয়ে গেল। এরপরে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি ফান্ডামেন্টালস কি হলো?